गुड मॉर्निंग एवरीबॉडी। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত তোমাদের সঙ্গে ফান্ডামেন্টাল পার্টটা শেষ করেছি। উইন্ডোজ অপারেটিং সিস্টেম শেষ হয়েছে, ডস অপারেটিং সিস্টেম শেষ হয়েছে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড করব। অফিস প্যাকেজে ঢুকে গেলাম। প্রথম প্যাকেজটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড পড়ার আগে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে একটু জেনে নিতে হবে যে মাইক্রোসফট ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে কি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার বললাম আমি? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার একটা সফটওয়্যার যে সফটওয়্যারের থ্রু আমরা বিভিন্ন টেক্সটের ফরম্যাট করতে পারি। ফরম্যাট মানে কি বলতো? সাইজ বড় ছোট করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, হ্যাঁ, যোগ বিয়োগ করতে পারি, বোল্ড, ডিপ, ইটালিক, আন্ডারলাইন করতে পারি, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ইত্যাদি করতে পারি। দ্যাট ইজ ম্যানিপুলেশন করতে পারি। প্রত্যেকটা টেক্সট, যে টেক্সটগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখবো, যে ওই লেখাগুলোর ফরম্যাটিং আমরা করতে পারি। টেবিল বানাতে পারি। টেবিল মানে কি, যে এই যে আমাদের ঘরের টেবিল চেয়ার সেগুলো নয়, কিন্তু টেবিল হচ্ছে কি রো কলাম দ্বারা যে টেবিলটা ক্রিয়েট করি সেই টেবিলটা আমরা তৈরি করতে পারি, যেখানে প্রচুর পরিমাণে তথ্য আমরা সঞ্চয় করে রাখতে পারবো। আর কি করতে পারি না, কি মেল মার্চ করা যায়। মেল মার্চ জিনিসটা কি একটু খালি ইন শর্ট জেনে রাখো, যে অনেকজনকে হয়তো নিমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রণ যখন করবে, বডি অফ দি লেটার কিন্তু সববার জন্য একই থাকে, শুধু অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায়। তো সেই অ্যাড্রেসের সঙ্গে বডি অফ দি লেটারটা যখন মার্চ করে দেওয়া হবে, তখন অনেকগুলো চিঠি তৈরি হয়ে যাবে, যেখানে অ্যাড্রেস আলাদা থাকবে কিন্তু বডি অফ দি লেটারটা সেম থাকবে। যেভাবে করা হবে সেইটাকে বলা হচ্ছে কি মেল মার্চ, এবং সেটা মাইক্রোসফট ওয়ার্ডের থ্রু করা যায়। আর কি করা যায়? মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফিচার হচ্ছে কি আপনা আপনি কোনো ভুল যদি তুমি বানান লেখো, সেটাকে সে চেক করে দেবে। তুমি যদি কোনো ভুল করো, সেটাকে গ্রামাটিক্যালি ভুল করো বা যদি স্পেলিং মিস্টেক হয়, সেগুলো তোমার ঠিক করে দেবে। বা তোমাকে আন্ডারলাইন করে জানিয়ে দিবে যে তুমি ভুল করেছো। গ্রামাটিক্যালি হলে সবুজ লাইন দিয়ে দেবে, আর যদি তোমার স্পেলিং মিস্টেক হয়, রেড কার্লি আন্ডারলাইন করে দেবে। এইগুলো যে সফটওয়্যারের থ্রু আমরা করতে পারবো, সেই সফটওয়্যারটাকে আমরা কি বলবো? মাইক্রোসফট ওয়ার্ড। দ্যাট ইজ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের থ্রু আমরা কি কি করতে পারি, আমরা এতক্ষণ সেটা আলোচনা করলাম। আমরা যখন পরপর ঢুকবো, তার সম্পর্কে ভিভিডলি আরো আলোচনা করব। এখন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার শুধু মাইক্রোসফট ওয়ার্ড নাকি আরো কিছু সফটওয়্যার রয়েছে? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড ছাড়াও আরো সফটওয়্যার রয়েছে। যেমন ধরো ওয়ার্ড পারফেক্ট, ওয়ার্ড স্টার। ওয়ার্ড পারফেক্ট এবং ওয়ার্ড স্টার। যাই হোক, মাইক্রোসফট ওয়ার্ড আমরা খুলবো কি করে? আমরা ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড খুলতাম কি করে? কেউ একজন বলো তো। অনামিকা। উইন্ডোজ আর করে দিয়ে তার মধ্যে নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড লিখতে হবে। উইন্ডোজ আর মেরে ওয়ার্ডপ্যাড খুলতে চাইলে ওয়ার্ডপ্যাড লিখে ওকে করবো, নোটপ্যাড খুলতে চাইলে নোটপ্যাড লিখে ওকে করবো। ঠিক আছে? তো উইন্ডোজ আর মেরে মাইক্রোসফট ওয়ার্ড খোলার জন্য উইন ওয়ার্ড কথাটা লিখতে হবে। উইন ওয়ার্ড, WINWORD। এই উইন ওয়ার্ড কথাটাই হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড যে অ্যাপ্লিকেশন, তার এক্সিকিউটেবল ফাইল নেম। স্টার্ট, রানে গিয়ে, রান ডায়লগ বক্সে গিয়ে আমরা যে লেখাটা লিখি, সেইটা লেখার ফলে যে অ্যাপ্লিকেশনটা খোলে, ওই লেখাটা ওই অ্যাপ্লিকেশনের হচ্ছে কি এক্সিকিউটেবল ফাইল নেম। তাহলে নোটপ্যাডের এক্সিকিউটেবল ফাইল নেম কি হবে, কে বলতে পারবে? বলো। নোটপ্যাডের এক্সিকিউটেবল ফাইল নেম কি হবে?
দেবলি না হ্যাঁ স্যার। নোটপ্যাডের এক্সিকিউটিভ ফাইল নেম কি হবে? মৌমিতা, মৌমিতা ইয়েস স্যার। বলো নোটপ্যাডের এক্সিকিউটিভ ফাইল নেম কি হবে? স্যার নোটপ্যাডই তো হবে না? ইয়েস, আমি একটু আগে কি বললাম তোমরা আসল কথা শোনোনি, এখনো শীতে কম্বল গায়ে দিয়ে এখনো শুয়ে আছো, শুধু কানেক্ট হয়ে গেছে এখানে, আর কিচ্ছু নয়। আমি একটু আগে কি বললাম যে রান ডায়লগ বক্সে স্টার্ট রানে বা উইন্ডোজ আর মেরে রান যে ডায়লগ বক্সটা আসে সেখানে যে লেখাটা লিখি এবং তারপরে এন্টার মারি বা ওকে করি তখন যে অ্যাপ্লিকেশনটা খোলে ওই লেখাটা হচ্ছে কি ওই অ্যাপ্লিকেশনের এক্সিকিউটিভ ফাইল নেম। আমি এক্ষুনি কি বললাম উইন ওয়ার্ড, সেটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ডের এক্সিকিউটিভ ফাইল নেম। তাহলে নোটপ্যাডের এক্সিকিউটিভ ফাইল নেম কি হবে? নোটপ্যাড। ওয়ার্ডপ্যাডের এক্সিকিউটিভ ফাইল নেম কি হবে? ওয়ার্ডপ্যাড স্যার। ওয়ার্ডপ্যাড, কারেক্ট। এবং আমরা ওই এক্সিকিউটিভ ফাইল নেম আমরা ওই রান ডায়লগ বক্সে লিখে আমরা ওই অ্যাপ্লিকেশনটা খুলতে পারি। আরো রাস্তা রয়েছে, আপাতত এই জিনিসটা আমি জানালাম তোমাদের। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা এতদিন পর্যন্ত ফাইল তৈরি করেছি, তাকে সেভ করেছি হয়তো আমি বললাম যে ত্রিদীপ নামে সেভ করে দিয়েছি ফাইলটাকে। ত্রিদীপ নামে যদি আমি ফাইলটা সেভ করে দিই, সেই ত্রিদীপ ফাইলটা দেখো নোটপ্যাডেও সেভ করেছি ত্রিদীপ নামে, ওয়ার্ডপ্যাডেও সেভ করেছি ত্রিদীপ নামে, মাইক্রোসফট ওয়ার্ডে এসেও ফাইলটাকে সেভ করবো ত্রিদীপ নামে। তাহলে তিনটা ফাইলের নাম যদি একই হয়ে যায় আমরা বুঝবো কি করে কোনটা কোন অ্যাপ্লিকেশনের ফাইল? বোঝাতে পারলাম না। আচ্ছা, আরেকটা সহজ উদাহরণ দেই। তোমাদের গ্রামে তিনটা ত্রিদীপ রয়েছে, তিনজন ছেলের নাম ত্রিদীপ। এবার তিনজন ছেলের তিনটা ফ্যামিলির থেকে তাদের টাইটেল আলাদা হবে। তাদের টাইটেল দেখে আমরা বুঝবো কি তিনজন তিনটা ঘরের, একই ঘরের ত্রিদীপ নয়। একই ঘরের তো ত্রিদীপ নামের দুজন থাকবেই না। যদি একই গ্রামের তিনজন থাকে কোনো অসুবিধা নেই, শুধু অসুবিধাটা হবে কোথায় যদি একই টাইটেল হয়ে যায়। একই টাইটেল যদি না হয় তিনজন তিনটা ফ্যামিলির হবে। ঠিক তেমনি ভাবে এখানে যখন আমরা ফাইল বানাচ্ছি তিনটা অ্যাপ্লিকেশনে ত্রিদীপ নাম দিয়ে দিলাম। তিনটা অ্যাপ্লিকেশনে যদি আমি ত্রিদীপ নাম দিয়ে দিই, তিনটা অ্যাপ্লিকেশনের আমরা বুঝতে পারবো না কোন ফাইলটা কোন অ্যাপ্লিকেশনের। ত্রিদীপ নামের ফাইলটা কোন অ্যাপ্লিকেশনের? তিনটাই তো ত্রিদীপ নাম। বোঝা যায় কেন? প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের এক্সটেনশন নেম আলাদা হয়, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ফাইল এক্সটেনশন নেম আলাদা আলাদা হয়। এইটা একটু খালি তোমরা নোট ডাউন করো, আমি একটু লিখে দিচ্ছি কোন অ্যাপ্লিকেশনের কোন এক্সটেনশন নেম হয়। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড আমরা খুলবো কি করে জানলাম? উইন্ডোজ আর মারবো, উইন ওয়ার্ড মারবো, লিখবো, লিখে ওকে করবো বা এন্টার মারবো। দেখো তো মাইক্রোসফট ওয়ার্ড খুললো হ্যাঁ কিনা। এবারে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ডাবল ক্লিক করে দেবে, মাইক্রোসফট ওয়ার্ড খুলে যাবে। আর এই কি বলবো বলতো, ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করে দেবে, ম্যাক্সিমাইজ হয়ে যাবে। সাধারণত ম্যাক্সিমাইজ অবস্থায় থাকে, আর যদি না থাকে ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করে দিলে ম্যাক্সিমাইজ হয়ে যাবে। এবারে যেটা বলছি সেটা একটু লেখো, তারপরে আমি মাইক্রোসফট ওয়ার্ডের পাঠে পড়াতে ঢুকবো। এক পাশে লেখা অ্যাপ্লিকেশন নেম, আর এক পাশে লেখো এক্সটেনশন নেম। অ্যাপ্লিকেশন নেমে
প্রথম আমরা নোটপ্যাড পড়লাম। নোটপ্যাড, তার অ্যাপ্লিকেশন, তার এক্সটেনশন নেম হচ্ছে কি নোটপ্যাড। এটা লিখছো তো সবাই? লিখছো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওয়ার্ডপ্যাডের জন্য ওয়ার্ডপ্যাড, হ্যাঁ স্যার। এমএস ওয়ার্ডের জন্য, না আমি একটু ভুল লিখে দিলাম গো, এটা এক্সটেনশন নেম নয়, এক্সিকিউটেবল ফাইল নেম। এটা যেটা করছি এক্সিকিউটেবল ফাইল নেম, EXECUTABLE, এক্সিকিউটেবল ফাইল নেম। এমএস ওয়ার্ডের জন্য উইনওয়ার, এমএস এক্সেলের জন্য এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টের জন্য পাওয়ার পিএনটি, এমএস অ্যাক্সেসের জন্য এমএস অ্যাক্সেস। হয়েছে? এটা দেখে দেখে একটু লিখে নাও, লেখা হয়ে গেলে আমাকে বলো হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে স্যার। এবারে একটা আরেকটা জিনিস করছি, দেখো এইখানে ডান পাশে তোমরা একটা ফাঁকা জায়গা নিয়ে লেখো এক্সটেনশন নেম। ওয়ার্ডের জন্য সরি নোটপ্যাডের জন্য এক্সটেনশন নেম হচ্ছে .txt, ওয়ার্ডপ্যাডের জন্য .rtf, ওয়ার্ডের জন্য .docx, এক্সেলের জন্য .xlsx, পাওয়ার পয়েন্টের জন্য .pptx, আর এমএস অ্যাক্সেসের জন্য .accdb। লেখা হয়ে গেছে? হয়ে গেছে। তাহলে হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ধরে কি জানলাম? যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে কি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, আর সেই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এর এক্সিকিউটেবল ফাইল নেম হচ্ছে কি উইনওয়ার, আর ফাইল নেম তার এক্সটেনশন নেমটা কি হবে, ফাইলের এক্সটেনশন নেম কি হবে .docx। এতটুকুন পর্যন্ত আমরা জানলাম। আর ফাইল এক্সটেনশন নেমের প্রয়োজনীয়তাটা কি সেটাও আমরা জানলাম। কেন এক্সটেনশন নেম প্রয়োজন, কেন কি ওই ফাইলটা কোন অ্যাপ্লিকেশনের তা জানার জন্য ওই অ্যাপ্লিকেশনের এক্সটেনশন নেমটা জানা আমাদের জরুরি। না হয় একই নামের ফাইল যদি থাকে, কোন ফাইল ওই ফাইলটা কোনটা কোন অ্যাপ্লিকেশনের ফাইল সেটা আমরা বুঝতে পারবো না। ওকে, এখন আমরা একটা দেখো তোমাদের হাতের কাছে জেরক্সটা রয়েছে, ওই জেরক্সে ল্যাব 1 প্রথমে দেখো কিছুটা লিখতে বলছে, সেই লেখাটা লিখবে তোমরা পরের ডেটে আসলে। তারপরে এর দাগটা দেখো তো তোমরা করতে পারবে কিনা, এর দাগে 1 2 3 আছে, করতে পারবে হ্যাঁ কিনা বলো, তাহলে আমি দেখবো। তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার পারবো। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট করলাম, ফন্ট ফেস বলছে কমিক্সান এমএস, হোমে যাব, ফন্টে যাব, ফন্ট ফেসে
ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে COM লিখে দিলেই কমিক্স অ্যান্ড এমএস এসে যাবে। এন্টার মেরে দাও, কমিক্স অ্যান্ড এমএস স্টাইলে হয়ে গেছে। তারপর হচ্ছে ফন্ট সাইজ 18 করতে, 18.5 ড্রপ ডাউন, ফন্ট সাইজের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে 18.5 লিখবে, এন্টার মারবে, 18.5 হয়ে গেছে। ফন্ট কালার হচ্ছে যে কোনো একটা কালার লাগাতে বলছে, এইটা হচ্ছে ফন্ট কালার, যে কোনো একটা কালার আমাকে দিয়ে দিতে বললো, আমি দিয়ে দিলাম। এইটুকুন অংশ আমরা আগে পড়া পড়েছি, আবার একবার দেখে নিলাম। এবারে বীর দাগে দেখো, চেঞ্জ দি হাইলাইট কালার অফ অল আন্ডারলাইন টেক্সট। তোমরা জেরক্সটা লক্ষ্য করো, অনেকগুলো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা রয়েছে, সেই আন্ডারলাইন করা টেক্সটগুলোর হাইলাইট কালার চেঞ্জ করতে বলছে। তো আমি একটা টেক্সটকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে কি করব, হোমে যাব, হোম থেকে ফন্ট, ফন্ট থেকে ফন্ট কালারের ঠিক বাম পাশে দেখো AB করে, হ্যাঁ, একটা পেন্সিল দেওয়া আছে, পেন্সিলের নিচে একটা কালার আছে, স্টার ড্রপ ডাউনারে ক্লিক করব, তাতে গিয়ে যে কোনো একটা কালার লাগিয়ে দেবো। সেটা দেখো তো ওই টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেল, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। ধরো আমি এই পাওয়ার পয়েন্টটার ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্লু করতে চাই, কি করব, ওইটাকে সিলেক্ট করব, হোম থেকে ফন্ট, ফন্ট থেকে হাইলাইট কালারের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব, দিয়ে ব্লু কালারটার উপরে ক্লিক করে দেবো। দেখো তো তার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হয়ে গেছে কিনা? পারবো? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, এবারে সির দাগে দেখো, অ্যাপ্লাই বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু। করবো কি করে? বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো করবো কি করে? সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পরে হোম, ফন্ট, এই দেখো B ফর বোল্ড, I ফর ইটালিক্স, U ফর আন্ডারলাইন। আচ্ছা দেখো, প্রত্যেকটায় B তে যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি তখন দেখাচ্ছে কি বোল্ড, ব্র্যাকেটের মধ্যে কি দেখাচ্ছে, কন্ট্রোল মেরে রেখে B, কন্ট্রোল প্লাস B। এই দেখো, আমি এই মেনুতে ক্লিক করেও করতে পারি, অথবা সিলেক্ট করার পরে কন্ট্রোল B মেরে দিলেও বোল্ড হবে। আমি আগে মেনু থেকে করছি, দেখো দেখো তো একটু মোটা হয়ে গেল। আবার বোল্ডে ক্লিক করলাম, দেখো আবার যেরকম ছিল সেরকম হয়ে গেল। এবার আমি কন্ট্রোল B মারলাম, দেখো তো মোটা হয়ে গেছে। আবার কন্ট্রোল B মেরে দাও, যেরকম ছিল সেরকম হয়েছে। একদম একই রকম ভাবে ইটালিক্সের জন্য কন্ট্রোল মেরে রেখে I করা যাবে, আবার কন্ট্রোল মেরে রেখে I করো, যেরকম ছিল সেরকম হয়ে যাবে। ইউ মানে আন্ডারলাইন, আর কন্ট্রোল প্লাস ইউ মেরেও করা যাবে, বা মেনু বার থেকে ইউতে ক্লিক করলেও আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইন হয়েছে, আবার ইউতে ক্লিক করে দাও, আন্ডারলাইন অফ। তো বোল্ড, ইটালিক, আন্ডারলাইনটা আমরা করলাম। ডির দাগটা কি আছে দেখো, চেঞ্জ দি ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার কথার অর্থ কি? ক্যারেক্টার কথার অর্থ হচ্ছে কি অক্ষর। ক্যারেক্টার কথার অর্থ হচ্ছে কি অক্ষর। অক্ষরগুলোর মাঝখানে ফাঁক দেব কি করে? এক্সপান্ডেড করা যাবে, কনডেন্স করা যাবে, আর নর্মাল তো রয়েছে। আচ্ছা এক সেকেন্ড, আমি এই লেখাটাকে মুছে দিয়ে আমি অন্য আরেকটা লিখে নিচ্ছি। আমি এতগুলো লেখা লিখে নিয়েছি যার কালার রেড হয়েছে, ঠিক আছে? তোমরা এটা কিন্তু দেখে দেখে লিখবে, তারপরে এই অংশটা করবে। আচ্ছা, আমি ডির দাগে এবারে প্রশ্নটার অ্যান্সার করছি। পুরোটাকেই সিলেক্ট করে নিই। পুরোটা সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ কিনা বলো, ফটাফট বলো। হ্যাঁ হ্যাঁ পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এবারে কি করব, হোম থেকে ফন্ট লঞ্চার, ফন্টের লঞ্চারটা, ফন্টটা হচ্ছে কি এমনি কমান্ড, এইটার ঠিক ডান পাশে দেখো এই যে একটা চারকোনা ঘর রয়েছে, একটা অ্যারো সাইন রয়েছে না, এইটাই হচ্ছে কি এই ফন্ট কমান্ড গ্রুপের লঞ্চার বক্স। ফন্ট কমান্ড গ্রুপের লঞ্চার বক্স, এইখানে ক্লিক করো, দেখবে তোমার ফন্ট ডায়ালগ বক্স এসে গেছে। তারপরে দেখো অ্যাডভান্সডে ক্লিক করো। অ্যাডভান্সডে ক্লিক করার পর দেখো স্পেসিং, এই ক্যারেক্টার স্পেসিং অংশে যাবে। স্কেল আছে, স্পেসিং আছে, পজিশন আছে। তোমাকে
স্পেসিং করতে বলছে। নর্মাল রয়েছে, নর্মালি কি রয়েছে, নর্মাল। আমাকে করতে বলা হয়েছে এক্সপান্ড। এক্সপান্ড মানে কি বলতো, মানে একটু ফাঁক হয়ে যাবে। কত পয়েন্টের এক্সপান্ড করবে তুমি? তোমার জেরক্সে দেখো 5 পয়েন্ট রয়েছে, তুমি 5 পয়েন্ট করে দাও, করে ওকে করো। দেখো তো লেখাগুলোর মাঝখানে ফাঁক পেয়েছো? আবার দেখো হোম থেকে ফন্ট থেকে ফন্ট লঞ্চারে গেলাম, অ্যাডভান্সে গেলাম, এক্সপান্ড না করে এবারে কনডেন্স করে দেবো। কনডেন্স মানে কি বলতো, একে অপরের সঙ্গে জুড়ে যাবে। সেটাও আমি 5 পয়েন্ট করে দিলাম, দিয়ে ওকে করে দিই। দেখো তো একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর মানে উপরা উপরি যেন জুড়ে গেছে। আমরা পড়তে পারছি কি এটাকে? না। তো ফাঁক করতে চাইলে আমরা কি করব, এক্সপান্ড করে দেব। আর যদি ফাঁক কমাতে চাই কি করব, কনডেন্স করে দেব। আর যদি সিম্পলি যেরকম থাকে সেটা যদি করতে চাই কি করব, নরমাল। ফন্ট লঞ্চারে যাবে, কনডেন্স এতে যাবে, স্পেসিং এ গিয়ে নরমাল করে দেব। হয়ে গেল ওকে। দেখো তো যেরকম ছিল সেরকম হয়ে গেছে কিনা। পারবো? হ্যাঁ স্যার পারবো। বাস। নেক্সট হচ্ছে চেঞ্জ দি ক্যারেক্টার পজিশন। ক্যারেক্টার পজিশনটাকে চেঞ্জ করব কি করে? ক্যারেক্টার পজিশনটা হচ্ছে কি, কোন একটা ওয়ার্ডকে সিলেক্ট করবে। এটা মন দিয়ে শোনো, এতক্ষণ পর্যন্ত পুরোটাকে সিলেক্ট করে করছিলাম, এখন কিন্তু বলছি ওয়ার্ড। এই ওয়ার্ডটা কখনো উপরের দিকে উঠে যাবে, কখনো নিচের দিকে নেমে যাবে। রেইজড মানে সূর্য পূর্ব দিকে উঠে না, তো রেইজড করবো যদি বলি, ওই যে সিলেক্ট করা অংশটা ওইটা উপরের দিকে উঠে যাবে ওই লাইন থেকে। আর যদি লোয়ার করে দিই নিচের দিকে নেমে যাবে। সেই রেইজড করলে কি হবে, লোয়ার করলে কি হবে সেটা একটু দেখে নেব। সিলেক্ট করেছি হোম, ফন্ট লঞ্চারে এসেছি, ফন্ট লঞ্চারে এসে অ্যাডভান্সডে গেছি, পজিশনে দেখো নরমাল রয়েছে, আমি রেইজড করে দিলাম। কত পয়েন্ট রয়েছে? এখানে রয়েছে 3 পয়েন্ট, কিন্তু জেরক্সে দেখো 5 পয়েন্ট করতে বলছে। যা বলছে সেটা করবে, ওকে করে দাও। একটা জিনিস লক্ষ্য করো তো, ক্যান অলসো টাইপ এ কিওয়ার্ড। কিওয়ার্ড কথাটা একটু উপরের দিকে লেখা হলো না যেরকম ছিল সেরকম থাকলো? উপরের দিকে উপরের দিকে লেখা হলো। একটু উপরের দিকে। আবার আমি সিলেক্ট করে তাকে লোয়ার করে দিচ্ছি। হোম, ফন্টের লঞ্চার, অ্যাডভান্সড, পজিশনে গিয়ে লোয়ার করে দিলাম। সেও 5 পয়েন্ট করলাম, ওকে করলাম। দেখো তো কিওয়ার্ড কথাটা কি নিচের দিকে নেমে এসছে? এবারে আমি নরমাল করে দিচ্ছি, তাহলে কি হবে? যেরকম ছিল সেরকম হয়ে গেল। হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা করলাম প্রায় সবগুলো আগের ক্লাসে করানো হয়েছে। একটা দুটো জিনিস ছেড়ে দিয়ে, এই ক্যারেক্টার পজিশন, ক্যারেক্টার স্পেসিং এগুলো বাদ দিলে, এবারে যে অংশটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, সেভ করব কি করে। সেভ করা আমরা আগের ডেটে শিখেছি। এখানে কি বলছে দেখো, ইর দাগে সেভ দি ফাইল ইন ডেস্কটপ, ফাইল নেম ইজ সৌরভ। কোথায় সেভ করতে বললো তোমরা বলো? ডেস্কটপে। ফাইলের নাম কি হবে? সৌরভ। আচ্ছা আমি বলি, তোমাদের আগেও যে ব্যাচগুলো পড়িয়েছি তারাও তো এই জেরক্স ধরে ধরে পড়েছে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। তো তারাও তো সৌরভ নামে সেভ করেছে। হ্যাঁ। তো তোমরা যখন সৌরভ নামে সেভ করবে হবে? একই লোকের ঘরে দুটো নাম কি সৌরভ হবে?
তোমাদের দুই ভাইয়ের নাম কি সৌরভ হয়? না স্যার। না। তাহলে কি করবে তোমরা? সৌরভ 27i লিখে দিবে। সৌরভ থাকুক কিন্তু নামটা কি লিখবে? 27i। আচ্ছা, সেভটা করব কি করে এবার দেখো। ফাইলে যাবে, সেভ বা সেভ অ্যাজ, এই দুটোর পার্থক্য আমি আলোচনা করেছি এর আগের ক্লাসে। সেভ অ্যাজ আমি করতে পারি বা সেভ করতে পারি, নতুন ফাইলের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তারপরে কোথায় যাব? ব্রাউজ। ব্রাউজে ক্লিক করার পর আমি নেভিগেশন পেন, দেখো বাম পাশে নেভিগেশন পেন রয়েছে, আমি তার এই স্ক্রল বারটাকে ক্লিক করে রেখে উপর নিচ করতে পারি। করে উপরের দিকে উঠিয়ে আমি দেখে নেব ডেস্কটপটাকে। ডেস্কটপটার উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো সেভ ইন বক্সে ডেস্কটপটা গেছে, হ্যাঁ কিনা দেখো গেছে। তার মানে ডেস্কটপটা খুলে গেছে। ডেস্কটপের মধ্যে এইগুলো আছে দেখাচ্ছে, এইগুলো। এবারে তোমাকে বলা হয়েছে কি ডেস্কটপে তোমার ফাইলটার নাম কি দিতে? সৌরভ 27i, সৌরভ 27i নাম দিয়ে সেভ করে দাও। ফাইলটার নাম কি হয়ে গেল? বলো গো বাবু, তোমরা এই নাম সৌরভ 27i। সৌরভ 27i। এবারে এটাকে আমি ডেস্কটপে সেভ করেছি, এটাকে একটু মিনিমাইজ করছি। আমাকে দেখাও তো সৌরভ 27i ডেস্কটপে এসছে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার, এসছে। তার মানে আমরা কাজটা ঠিক করেছি। এবারে তারপরের প্রশ্ন, জির দাগে সেভ দি ওল্ড ফাইল বাই সেভ অ্যাজ অপশন। সেভ অ্যাজ অপশন ব্যবহার করে ওল্ড ফাইল মানে এই মুহূর্তে ওল্ড ফাইল কোনটা? সেভ সৌরভ 27i। সেই 27iটাকে কোথায় সেভ করতে বলছে? ডি ড্রাইভে অমিত নামের ফোল্ডারের মধ্যে। ফাইলের নামটা কি বলছে? নোট। তাহলে দেখো ফাইলে যাবে, এখানে সেভ করব না সেভ অ্যাজ করব, কে বলতে পারবে? সেভ অ্যাজ অপশন। সেভ অ্যাজ অপশনে যাব। তারপরে ব্রাউজ, ব্রাউজে গিয়ে ক্লিক করব। তারপরে আমাকে কি করতে হবে? কোন ড্রাইভে রাখতে চাই, কোন ড্রাইভে রাখতে বলা হয়েছে? ডি ড্রাইভ। ডি ড্রাইভ। তো ডি ড্রাইভটাকে সিলেক্ট করব। দেখো সেভ ইন বক্সে ডি ড্রাইভ এসে গেছে কিনা? হ্যাঁ, এসে গেছে। এবারে যে ফাইল, এবারে যে ফোল্ডারটা বানাবো সেটা হচ্ছে অমিত। অমিত নামের ফোল্ডারটা কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, সেই এক মাইকটা বন্ধ করতো কার? তোমরা লক্ষ্য করো অমিত নামের ফোল্ডারটা ডি ড্রাইভে আরো একজন করতে পারে। তোমরা করবে কি? অমিত 27i করবে। অমিত 27i। তো লোকাল ডিস্ক ডিতে এসছে। নতুন ফোল্ডার করার জন্য এই নিউ ফোল্ডারে ক্লিক করবে। কোথায় ক্লিক করব? নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারটা কোথায় আছে বলো তো? সেভ ইন বক্সের ঠিক নিচেই। সেভ ইন বক্সের ঠিক নিচেই দেখো নিউ ফোল্ডার। সেই নিউ ফোল্ডারে ক্লিক করবে। নিউ ফোল্ডারে ক্লিক করার পর যে নিউ ফোল্ডার বলে একটা দেখাচ্ছে এবং বাম পাশে দেখো হলুদ রঙের আইকন দেখাচ্ছে, সেইখানে তুমি কি করবে? নিউ ফোল্ডারটার নাম কি দিবে? অমিত 27i হয়েছে। এবারে এই ফাইল, এই অমিত 27iটাকে খুলতে হবে, না হলে কিন্তু যদি এইখানেই যদি আমি নোট কথাটা লিখে দিই তাহলে এই নোট ফাইলটা সেভ হবে কোথায় বলো তো? ডি ড্রাইভে। আমি কিন্তু ডি ড্রাইভে সেভ করতে বলিনি। ডি ড্রাইভে অমিত ফোল্ডার, অমিত ফোল্ডারের মধ্যে নোট নামে দিয়ে সেভ করব। তার মানে অমিত ফোল্ডারটাকে খুলতে হবে তোমাকে। কোনো ফোল্ডার বা ফাইল এগুলোকে খোলা হবে কি করে? হয় ডাবল ক্লিক করতে পারো, না তো রাইট ক্লিক করে সিলেক্ট। ডাবল ক্লিক যদি করবে তো কোথায় করবে? এই আইকনটার উপরে। কোথায় বললাম আমি? আইকনের উপরে ডাবল ক্লিক করবে। আর যদি রাইট ক্লিক করো, তুমি যেখানে খুশি করতে পারো ওই নামটার উপরে রাইট ক্লিক করে সিলেক্ট। রাইট ক্লিক করে সিলেক্ট। 1 সেকেন্ড খালি হোল্ড করো তো তোমরা।
ও অরূপ, আর কে একটা স্টুডেন্ট ফোন করছে, একটু ধরো না। দেখো অমিত 27i ফোল্ডারটা খুলে গেল। এবারে তুমি ফাইলের নামটা এখানে লিখো অমিত, না অমিত না, কি বলেছে, নোট, নোট, নোট নাম দিয়ে সেভে ক্লিক করো। দেখো তো এখন ফাইলটার নাম কি হয়ে গেছে? নোট। আচ্ছা, এই যে অন্য ফোল্ডারের মধ্যে, অন্য ড্রাইভের অন্য ফোল্ডারের মধ্যে ফাইলটার নাম নোট করলাম, এই জিনিসটা কে কে বুঝতে পেরেছ বা কে কে বুঝতে পারোনি? নাকি আবার একটু বাদে বলবে স্যার এটা আর একবার দেখান না? বলো, এক্ষুনি বলে দাও যে স্যার আর একবার দেখান। আরেকবার এটা রিভাইজ করবেন। আচ্ছা, শুভ শঙ্খ তোমরা আছো তো? হ্যাঁ স্যার। यस सर। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ। আচ্ছা, আমি বলি, এবার সবাই শোনো একটা কথা। এই ফাইলটাকে আমি ডি ড্রাইভের আইপিএল ফোল্ডারের মধ্যে কেকেআর নাম দিয়ে সেভ করতে চাই। কি বললাম? ডি ড্রাইভের ফোল্ডারটার নাম কি হবে? আইপিএল, আর ফাইলের নাম কি হবে? কেকেআর। কে কে বলতে পারবে তোমরা বলো আমাকে যে স্যার আমি এটা করতে পারবো? স্যার আমি বলতে পারবো। তুমি তো একটু আগে বললে যে আরেকবার রিভাইজ করুন। আমি পারবো। আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারবে। তোমার নাম কি? মনিকা। মনিকা। আর কেউ? আমি বলতে পারবো স্যার। পারবো স্যার। সুপর্ণা দাস বলো। আর বাকিরা তোমরা দেখো। সুপর্ণা দাস হ্যাঁ স্যার। বলো। স্যার প্রথমে ফাইলে যাব, ফাইলে যাব, গেছি। তারপর সেভ অ্যাজ, সেভ অ্যাজে গেছি। তারপর ব্রাউজে গেছি। তারপর ডি ড্রাইভে গেছি। আচ্ছা, ডি ড্রাইভ যে ক্লিক করলাম, গেছি বুঝলাম কি করে? উপরে লেখা আছে। উপরে বলে কোনো কথা নেই, কথাটা হচ্ছে সেভ ইন বক্সে লোকাল ডিস্ক ডিটা আমি দেখতে পাচ্ছি। তারপরে তারপরে এখানে লিখতে হবে যে নামটাই সেভ করতে চাই, মানে ফাইলের নাম লিখতে হবে। কোথায়? এখানে মানে কোথায়? ফরিদপুরে গিয়ে লিখে দিয়ে আসবো? না স্যার। তাহলে যেখানে নাম লিখতে বলেছি। তুমি 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 স্টপ হয়ে যাও, তুমি বুঝতে পারো না ভালো মতো। দেখি আর কি কি আছে দেখি। স্যার ফাইল নেবেন? হ্যাঁ, অভিজিৎ বলছে। অভিজিৎ বলো। ফাইল নেবে গিয়ে লিখতে হবে। আমি কি বলেছি? ডি ড্রাইভের আইপিএল ফোল্ডারের মধ্যে কেকেআর ফাইলটার নাম করব। নিউ ফোল্ডার। ইয়েস, নিউ ফোল্ডারে ক্লিক করতে হবে। তারপরে সেখানে ডি ড্রাইভ লিখতে হবে। ডি ড্রাইভ, এটা কে? সুপর্ণা জানা বোধহয় এটা। না না স্যার, সরি, কি আপনি কোশ্চেনটা বলুন। শুধু চা খাবে আর ঘুমিয়ে থাকবে। আইপিএল লিখতে হবে। নিউ ফোল্ডার আইপিএল লিখতে হবে। কারেক্ট, আইপিএল লিখতে হবে। তারপরে হলুদ রঙের যে আইকনটা আছে ওইখানে ক্লিক করে ওখানে ডাবল ক্লিক, নট ক্লিক, ডাবল ক্লিক। রাইট ক্লিক করে একটা জিনিস এবারে ঘটে গেল, দেখো আইপিএল নামে ডাবল রয়েছে। দিস ডেস্টিনেশন অলরেডি কন্টেইনস দিস ফোল্ডার আইপিএল। এইখানে ডি ড্রাইভে আইপিএল নামে একটা ফোল্ডার রয়েছে, অর্থাৎ বানানো যাবে না। বানাতে পারো তাহলে ওই ফোল্ডারটা হয়ে যাবে। বানানো যাবে না বললো মানে আইপিএলটা আছে, তোমাকে আইপিএলটাকে খুঁজে নিতে হবে। যে কোনো একটার উপরে ক্লিক করে আই মারবে, দেখো তো আইপিএল নামে ফোল্ডারটা আছে না?
এইটাকে আচ্ছা। করবে কি, সিলেক্ট করে দেবে। দেখো তো আইপিএলটা খুলে গেল। এইবারে ফাইলের নাম এখানে এসে কি লিখবে, KKR দিয়ে সেভে ক্লিক করো। দেখো তো ফাইলটার নাম KKR হয়ে গেছে। হ্যাঁ লাস্ট টাইম আমি এটা আবার একবার মানে করতে দিচ্ছি। কে কে পারবে বলবে, আমি তাদের মধ্যে থেকে আরেকজনকে জিজ্ঞাসা করব। ডি ড্রাইভের কম্পিউটার ফোল্ডার, ফাইলের নাম সিপিইউ। ডি ড্রাইভ কম্পিউটার ফোল্ডার সিপিইউ ফাইলের নাম। পারবো স্যার। আর কে কে পারবে বলো? স্যার পারবো। আর কে কে পারবে বলো? পারবো স্যার। স্যার পারবো। ভেরি গুড। স্যার পারবো। তোমাদের মধ্যে একজন বলো। বলো স্যার আমি বলবো। বলো। ফার্স্টে ফাইলে গিয়ে হুম, তারপরে সেভ অ্যাজ অপশন, হুম, ব্রাউজ, ব্রাউজ, তারপরে ডি ড্রাইভ, তারপর ডি ড্রাইভ, তারপরে নিউ ফোল্ডার, তারপর নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে গিয়ে কম্পিউটার, কম্পিউটার, তারপর ডবল ক্লিক আইকনে ডবল ক্লিক করতে হবে, আইকনে ডাবল ক্লিক করতে দেখো কম্পিউটারটা খুলে গেল। তারপর ফাইল নেম সিপিইউ, ফাইল নেমে এসে সিপিইউ তারপরে সেভ, সেভ। দেখো তো এটার নাম সিপিইউ হয়ে গেছে। এবারে কি বুঝতে পেরেছো নাকি আরো একবার বোঝাতে হবে? তোমরা একবার বলেছিলাম, আমি দুইবার বোঝালাম। কে যে জিজ্ঞাসা করছিলে বাবু? আচ্ছা যাই হোক, এবারে এইচ এর দাগে বলছে ক্লোজ দি ফাইল ইউজিং শর্টকাট কি। এইটাকে ফাইলটাকে ক্লোজ করার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল F4। কন্ট্রোল মেরে রেখে F4 মারো। কন্ট্রোল মেরে রেখে F4 মারলাম, দেখো তো ফাইলটা ক্লোজ হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ক্লোজ হয়নি। কিন্তু কি বললাম, ফাইলটা ক্লোজ হয়েছে, অ্যাপ্লিকেশন ক্লোজ হয়নি। আমরা ওই যে ওই অ্যাপ্লিকেশনটা যদি ওই ফাইলটা যদি খুলতে হয় কি করবে, ফাইলে যাবে, ওপেনে যাবে, ব্রাউজে যাবে। কোথায় রেখেছিলাম আমি? দেখো ডি ড্রাইভের কম্পিউটারের মধ্যে সিপিইউ। দেখো তো যেটা খুলেছিলাম, যেটা ছিল সেটা খুলে গেল কিনা। এবারে বলছি দেখো কাট দি ফাইল। আচ্ছা এটাকে পুরোটা বন্ধ করে দিই। বলছে কাট দি ফাইল সৌরভ ফ্রম ডেস্কটপ। ডেস্কটপ থেকে এইটাকে কাট করতে বলছে। কাট করার জন্য অপশনটা হচ্ছে কি, রাইট ক্লিক করে কাট করতে পারো বা কন্ট্রোল মেরে রেখে এক্স করতে পারো। রাইট ক্লিক করে, রাইট ক্লিকটা কার উপরে? এই সৌরভের উপরেই রাইট ক্লিক করতে হবে, দিয়ে কাট। দেখো কাট করার সঙ্গে সঙ্গে কি হলো বলো তো, আবছা হয়ে গেল, মুছে গেল না। কিন্তু মুছে যাবে তখনই যখন ওইটাকে আমি পেস্ট করে দেবো অন্য একটা জায়গায়। তারপরের প্রশ্ন দেখো, পেস্ট দি ফাইল সৌরভ ইন মাই ডকুমেন্ট। মাই ডকুমেন্টে ক্লিক করো, মাই ডকুমেন্টটা খোলো। মাই ডকুমেন্ট খুলতে গেলে মাই ডকুমেন্টটা খুলবে, এখানে দেখো থিওরি নামে আছে, তোমাদের মাই ডকুমেন্ট নামে থাকবে। এবারে এই ফোল্ডারটা যখন খুলে যাবে ডান পাশে, সরি বাম পাশে দেখো ডকুমেন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ সবগুলো খোঁজার মধ্যে। এই ডকুমেন্ট, এইটার উপরে ক্লিক করে দাও, দিয়ে রাইট ক্লিক করবে যে কোনো একটা জায়গায়, গিয়ে পেস্টে ক্লিক করো। পেস্টে ক্লিক করার সাথে সাথে দেখো সৌরভ 27 আইটা এসে এখানে ঢুকে গেছে। পারবো? তারপরে কে এর দাগের প্রশ্ন দেখো, কপি দি ফোল্ডার অমিত ফ্রম ডি ড্রাইভ। ডি ড্রাইভ থেকে কপি করে নিয়ে এসে, আচ্ছা ডি ড্রাইভটাকে আগে খুলতে হবে তোমাকে। ডি ড্রাইভটা খুললাম, ডি ড্রাইভে কি আছে, অমিত 27 আই। অমিত 27 আইটা দেখো এখানে, এইটার উপরে রাইট ক্লিক করে কপি, একে কপি করে নিতে বলছে। কোথায় পেস্ট করব? পেস্ট দি ফোল্ডার অমিত ইন ডেস্কটপ। ডেস্কটপে চলে যাবো, ডেস্কটপ মানে সামনে, রাইট ক্লিক করে
পেস্ট, অমিত 27 আইটা এখানে এসে গেল। তারপর হচ্ছে ক্লোজ দি ফাইল, শর্টকাট কি ক্লোজ করার জন্য, ফাইল ক্লোজ করার জন্য এটা হচ্ছে কি বলতো, একটু আগে আমি যেটা করে দিয়েছি, ক্লোজ করে দিয়েছি, তোমরা করবে। ক্লোজ করার জন্য শর্টকাট কি হচ্ছে, অল্ট প্লাস F4, এই জেরক্সে লিখে নাও, অল্ট প্লাস F4, ঠিক আছে? স্যার আরেকবার বলুন। আমি লিখে দিচ্ছি, লেখো, দুটো লিখে দিচ্ছি আমি। ফাইল ক্লোজ ctrl প্লাস F4, অ্যাপ্লিকেশন ক্লোজ অল্ট প্লাস F4, ঠিক আছে? আচ্ছা, এবারে এন এর দাগে দেখো কি বলছে, ক্রিয়েট দি নিউ ডকুমেন্ট, মানে নতুন একটা ফাইল খোলো। তারপর বলছে রাইট ইওর নেম, তোমার নামটা লেখো। ধরো আমি লিখলাম কি সুপর্ণা, তারপর বলছে অ্যান্ড ক্রিয়েট 10 কপিজ বাই ইউজিং ড্র্যাগ অ্যান্ড ড্রপ টেকনিক। ড্র্যাগ অ্যান্ড ড্রপ টেকনিকটা কি বলতো, সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে মাউস পয়েন্টার তার উপরে নিয়ে যাবে, কন্ট্রোলটা মেরে রাখবে, দিয়ে ক্লিক করে রাখবে, টেনে নিয়ে এসে নিচে ছেড়ে দেবে মাউসটা, তারপর কন্ট্রোলটা ছাড়াও। দেখো তো সুপর্ণাটা কপি হয়ে গেছে। আবার এই সুপর্ণাটাকে করবে কি, আবার কন্ট্রোলটা মারো, মাউস ক্লিক করে রেখে টেনে নিয়ে নিচে রাখো, ছাড়ো, এইরকম করে 10 বার নিয়ে যাও। করতে পারবে না? কন্ট্রোলটা কিন্তু ছাড়বে না, কন্ট্রোলটা ছেড়ে দিলে কিন্তু এই কপি হবে না, সেটা মুভ হয়ে যাবে। বুঝতে পেরেছ, হ্যাঁ কিনা বলো? স্যার কন্ট্রোলটা মেরে রাখবো আর মাউসটা কি বললেন আরেকবার? মাউসটাকেও ক্লিক করে রাখবো। ধরো আমি এই ক্লোজ কথাটাকে কপি করে নিয়ে গিয়ে এই সুপর্ণার, ওই যে প্রথম সুপর্ণা আছে তারপরে রাখতে চাই। কি করছি দেখো, সিলেক্ট করেছি, কন্ট্রোল মেরেছি, এবার মাউস ক্লিক করে রেখেছি, ছাড়িনি। আমি টেনে নিয়ে গিয়ে সুপর্ণার পরে মাউসটাকে প্রথমে ছাড়বো, তারপরে কন্ট্রোলটা ছাড়বো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবারে নেক্সট পেজে উল্টাও, ল্যাব 2। ল্যাব 2 তে দেখো একটা কিছু লেখা লিখতে বলছে, সেই লেখাটা তোমরা লিখবে। লেখার পরে প্রশ্নগুলো স্টার্ট হচ্ছে। ফাইন্ড অল ইনসার্ট ওয়ার্ড, যেখানে যেখানে ইনসার্ট আছে সেই ওয়ার্ডটাকে খোঁজো। যেখানে যেখানে ইনসার্ট আছে কথাটাকে খোঁজো। আমি এখানে তো আর আমি তোমাদের লেখাটা দেখে দেখে লিখিনি, তাই আমি ইনসার্ট ওয়ার্ডটা পাবো না। আমি এখানে ইউ কোথায় কোথায় আছে খুঁজতে চাইছি। কোথায় কোথায় কি আছে খুঁজবো, ইউ। আচ্ছা, খোঁজার জন্য আমরা শর্টকাট কি বা যেটা আমরা ওয়ার্ডপ্যাডে এর আগের সপ্তাহে আমরা শিখেছি, হ্যাঁ কিনা বলতো? কথা বলে না ছেলে মেয়েগুলো? হ্যাঁ স্যার। শর্টকাট কি কি? কন্ট্রোল আর এফ। কন্ট্রোল মেরে এফ মারবো, কন্ট্রোল মেরে এফ মারবো, তারপরে যাকে খুঁজতে চাই, যে ওয়ার্ডটাকে খুঁজতে চাই সেইটা লিখবো। লেখার সঙ্গে সঙ্গে দেখো যেখানে যেখানে সেগুলো আছে সেই সব জায়গায় পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, ফাইন্ড করতে পারলাম। এবারে দেখো তারপর প্রশ্ন, ফাইন্ড অল ইনসার্ট ওয়ার্ডস উইদিন প্যারাগ্রাফ ইউজিং ম্যাচ কেস। ম্যাচ কেস মানে, আচ্ছা ম্যাচ কেস পড়তে গিয়ে জানতে হলে
আগে ম্যাচ কেসটা করে নিই, তারপরে এটাই আসবো। দেখো GHIJK এতগুলো দাগ ম্যাচ কেসের উপরে রয়েছে। ম্যাচ কেস জিনিসটা কি জানো তো? আগে এটা পড়িয়ে দিই, তারপরে এই ফাইন্ড আর রিপ্লেসে আসবো। ম্যাচ কেসটা হচ্ছে কি, তুমি যে লেখাটা লিখেছো সেটা কোন হাতের অক্ষরে লিখেছো, বড় হাতের অক্ষর নাকি ছোট হাতের অক্ষর? বড় হাতের অক্ষর হলে ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে আপার কেস। যদি ছোট হাতের অক্ষরে লেখা হয় সেটা স্মল লেটারে, দ্যাট ইজ লোয়ার কেস। কেস এই দুই প্রকার নয়, কিন্তু আরো তিন প্রকারের রয়েছে। ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড বা টাইটেল কেস। কি বললাম? ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড বা টাইটেল কেস, যেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি হয়ে যাবে? বড় হাতের অক্ষর হয়ে যাবে। আরেকটা কি আছে? টুজুল কেস। টুজুল কেস হচ্ছে কি, যে কেসটা আমরা আগে করেছি, এক্ষুনি জাস্ট প্রিভিয়াসলি করেছি, তার ঠিক উল্টোটা হবে। ধরো আপার কেস করেছিলাম, তখন লোয়ার কেস করে দেবে। লোয়ার কেস করেছিলাম, আপার কেস করে দেবে। টাইটেল কেস করেছিলাম, টাইটেল কেসে কি হয়? প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হয়, বাকিগুলো ছোট হয়। আর টুজুল কেস করলে কি হয় বলতো? প্রথম অক্ষরটা ছোট হয়ে যাবে, বাকিগুলো বড় হয়ে যাবে, উল্টোটা হয়ে যাবে। এতে গেল 4টা কেস। আর 5 নম্বর কেসটা আছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসের এটা কি? সেন্টেন্সের প্রথম অক্ষর বড় অক্ষর হবে। সেন্টেন্সের প্রথম অক্ষর বড় অক্ষর হবে। তাহলে দেখো GHIJ পরপর করছি আমি। প্রথমে সিলেক্ট করে দেব, সিলেক্ট হয়ে গেছে। এবারে বলছি কি, এটাকে কি কেস করতে বলছে? জিতে আপার কেস করতে বলছে। হোম ফন্ট কেসটা হচ্ছে এই যে বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষরের এ, বড় হাত এবং ছোট হাতের অক্ষরের এ যে টুলটা লেখা আছে তার ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবে, দিয়ে আপার কেসে ক্লিক করে দাও। দেখো তো সবগুলো বড় হাতের অক্ষর হচ্ছে কিনা। তুমি লোয়ার কেস করতে চাও, ছোট অক্ষরের হাতের অক্ষর হয়েছে কিনা। তুমি চাইছো কি যে টাইটেল কেস করে দিতে। টাইটেল কেস মানে হচ্ছে ক্যাপিটাল এইচ ওয়ার্ড। দেখো তো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় অক্ষর হয়েছে কিনা। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হয়েছে। তুমি চাইছো সেন্টেন্স কেস করে দিতে, সেন্টেন্সের প্রথম অক্ষর বড় অক্ষর হয়েছে কিনা দেখো তো। হ্যাঁ, এবারে টুজুল কেস। টুজুল কেসটা হবে কি? আচ্ছা দাঁড়া, আমি আপার কেস করি, দিয়ে টুজুল কেসটা করবো। আপার কেস করে দিয়েছি, এবারে টুজুল কেস করছি। কি হলো বলো দেখি? বড় হাতের অক্ষর সব ছিল, ছোট হাতের অক্ষর করে দিলাম। আবার যদি আমি টুজুল কেস করি, এখানে কি হবে? বড় অক্ষর হয়ে গেল। আমি ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড করে দিচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড়। এক্ষুনি যদি টুজুল কেস করি কি হবে? প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হবে, বাকিগুলো বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কেসগুলো সম্পর্কে জেনে গেলাম। এবারে বি এর দাগে বলছি কি, ম্যাচ কেস। যদি অক্ষর বড় ছোট থাকে তাহলেও সে খুঁজতে পারবে না। বড় হাতের অক্ষর যদি খুঁজতে চাইছে বড় অক্ষরগুলো খুঁজবে, ছোট হাতের অক্ষরগুলো যদি চাইছে ছোট হাতের অক্ষর খুঁজবে। দেখো আমি এই প্রথম ইউটা ছোট হাতের অক্ষর আছে, এবারে সেকেন্ড যে ইউটা আছে আমি একে বড় হাতের অক্ষর করে দিচ্ছি। আবার এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে। এই 4টা ইউর মধ্যে আমি যখন খুঁজবো তো এই বড় হাতের অক্ষরটাকে সে খুঁজবে না। দেখো কন্ট্রোল এফ মারলাম, ইউ, দেখো প্রথমে কিন্তু সবগুলো ইউতে খুঁজে দিয়েছে। এই বড় হাতের ইউটাকে খুঁজেছে, ছোট হাতের ইউটাকেও খুঁজেছে। আরো একটা জিনিস লক্ষ্য করো, পুরো ওয়ার্ডের মধ্যে যেখানে ইউটা রয়েছে সেটাকেও খুঁজে দিয়েছে। আমি এইটাই আসছি। এবার দেখো এই যে ড্রপ ডাউন অ্যারোটা রয়েছে, সেই ড্রপ ডাউন অ্যারোটাতে ক্লিক করবে, অ্যাডভান্স ফাইন্ড। অ্যাডভান্স ফাইন্ড এটা করতে পারো, অথবা কন্ট্রোল মেরে রেখে এইচ মারতে পারো, দিয়ে ফাইন্ডে ক্লিক করতে পারো, এটাও আসতে পারো। কি বললাম? দুটো রাস্তা। এই নেভিগেশন সার্চ বক্স, সার্চ ডকুমেন্টের ডান দিকে যে ড্রপ ডাউন অ্যারোটা আছে তাতে ক্লিক করে অ্যাডভান্স ফাইন্ড এটাই করতে পারো, অথবা কন্ট্রোল এইচ মেরে ফাইন্ডে যেতে পারো। এই দুটোর পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি যেতে পারো। দিয়ে দেখো এটা এই ইউটা যে ছোট হাতের অক্ষরে, এবার আমি বড় হাতের অক্ষরে করে দিচ্ছি। আমি
বড় হাতের অক্ষর লিখলাম, দিয়ে ফাইন্ড নেক্সটে ক্লিক করছি। করার সঙ্গে সঙ্গে না, বড় হাত লিখো ছোট হাতে লেখো, এখানে কিন্তু মোর এতে যেতে হবে, এই ম্যাচ কেসটাকে সিলেক্ট করতে হবে। ম্যাচ কেসটাকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তুমি লক্ষ্য করো, আমি এইখানে কারসারটা রাখলাম, তুমি লক্ষ্য করো ফাইন্ড নেক্সটে যখন ক্লিক করবো তো এই ইউটাকে খুঁজবে না, এই ইউরের ইউকে খুঁজবে না, এই ইউটাকেও খুঁজবে না, এই ইউটাকেও খুঁজবে না, একদম ডাইরেক্ট এখানে এসে পৌঁছবে। দেখো পৌঁছে গেছে। এই হাতের অক্ষর, বড় হাতের অক্ষরটা আমি খুঁজতে চাইছি, বড় হাতের অক্ষরটা যেখানে যেখানে আছে খুঁজে যাবে। দেখো আর তো কোথাও করিনি আমি। এবারে ফাইন্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলবো যে ফিনিশ সার্চিং দি ডকুমেন্ট। দেখো তো, উই আর ফিনিশড সার্চিং দি ডকুমেন্ট। এবারে ম্যাচ কেসটাকে উড়িয়ে দিলাম, ফাইন্ড হোল ওয়ার্ডস অনলি, মানে শুধুমাত্র ইউ থাকবে সেটাকে খুঁজবে, ইয়োরের ইউকে খুঁজবে না। আমি কারসারটা এখানে রাখলাম, প্রথম এই ইউটাকে খুঁজছে, লক্ষ্য করো, ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, এই ইউটাকে খুঁজলো, তারপরে যে ইয়োরের ইউ আছে এটাকে না খুঁজে একদম হোয়েনের ইউতে গিয়ে পৌঁছে যাবে। দেখো পৌঁছে গেছে। কিন্তু যদি আমি ফাইন্ড হোল ওয়ার্ডস অনলিটাকে অফ করে দিতাম, এবারে আমি প্রথম থেকে যাচ্ছি, লক্ষ্য করো, প্রথমে এই ইউটাকে খুঁজলো, তারপরে এই ইউটাকে খুঁজবে, দেখো খুঁজেছে, তারপরে গিয়ে এই হোয়েনের ইউটাকে খুঁজলো। তার মানে এখানে আমরা দুটো জিনিস জানলাম, ম্যাচ কেস, যদি কেস যদি ম্যাচ করে যায় তাহলে খুঁজে নিবে, আর যদি না করে খুঁজতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর, হোল ওয়ার্ডস অনলি, শুধুমাত্র যেই ওয়ার্ডটা খুঁজতে চাইছে সেই ওয়ার্ডটাকেই খুঁজবো, সেই ওয়ার্ডটা যদি অন্য কোনো ওয়ার্ডের ভেতরে কোনো পার্ট থাকে তাকে খুঁজবো না। বলতো এই দুটো জিনিস বুঝতে পারলাম, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, ফাইন্ড অল ইচ ওয়ার্ড এন্ড রিপ্লেস বাই ওয়াচ ওয়ার্ড। যেখানে যেখানে ইচ আছে সেখানে সেখানে ওয়াচ করে দাও, যেখানে যেখানে ইচ আছে সেখানে সেখানে ওয়াচ করে দাও। আমি এইখানে করছি, ইউ যেখানে যেখানে আছে সুভাষ করে দাও, ইউ যেখানে যেখানে আছে সুভাষ করে দাও। কি করবে এটা মন দিয়ে দেখো, তারপর আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো। কিন্তু কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ। এবারে দেখো দুটো জিনিস রয়েছে এখানে, এই লেস করে দেবে। ফাইন্ড হোয়াট বক্সে যেটাকে উড়িয়ে দিবে, এখানে কাকে উড়াতে বললাম একটু আগে, ইউটাকে উড়াতে বললাম। বসাবো কাকে বললাম, সুভাষ। বসাবো যাকে সেটা হচ্ছে রিপ্লেস উইথ, এখানে কি লিখবো, সুভাষ। হয়েছে। এবারে দেখো রিপ্লেস অল বলে একটা অপশন আছে, তাতে ক্লিক করে দাও। যত জায়গায় ইউ ছিল ততগুলো জায়গায় সুভাষ হয়ে যাবে। দেখো 25টা জায়গায় রিপ্লেস করে দিয়েছে। ওকে করলাম, ক্লোজ করে দিলাম। একটা জিনিস লক্ষ্য করো, এখানে সুভাষ হয়েছে, তারপরে সুভাষ আর হয়ে গেছে। কেন বলতো, এইটা সুভাষ আর হয়েছে কেন বলতো, আমরা কে বলতে পারবে বলো? ইউ ছিল এবং আমি যদি হোল ওয়ার্ড করে দিতাম তাহলে কিন্তু এটা সুভাষ আর হতো না, এটা ইয়োরই থাকতো। হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি তোমাদেরকে বলছি, সুভাষ যেখানে যেখানে আছে সেখানে সেখানে তোমরা সৌরভ করে দাও। কে কে বলতে পারবে, যে বলতে পারবে বলা শুরু করে দাও। সিটিআরএল এইচ করে কন্ট্রোল মেরে রেখে এইচ। ফাইন্ড ওয়ার্ড বক্সে কোনটা লিখবো, ফাইন্ড বক্সে লিখবো সৌরভ। সৌরভ। সুভাষ লিখতে হবে ফাইন্ড ডট বক্সে। সুভাষ। রিপ্লেস উইথে সৌরভ লিখতে হবে। তাহলে তুমি শুধু ভুল
বলো কেন বার করতে পারে? প্রথমে তুমি ভুলটা বলবে উপরে সুভাষ নিচে সৌরভ, মানে সুভাষকে হটিয়ে দিয়ে সৌরভ বসবে। রিপ্লেস অলে ক্লিক করব, দেখো চেঞ্জ হয়ে গেছে 23 জায়গায়, 25টা জায়গা হয়ে গেছে। কোথাও কিন্তু আর সুভাষ কথাটা নেই, সব জায়গায় সৌরভ হয়ে গেছে। পারবো এটা? হ্যাঁ স্যার। তারপরের একটা প্রশ্ন জাস্ট বলছে যে এটাকে ইনসার্ট ওয়ার্ডটাকে খুঁজবো কি করে, এবার আছে কিনা দেখো। মানে সুভাষ কথাটাকে তো আমি সৌরভ করে দিয়েছি, সেই সুভাষ কথাটা আছে কিনা, তো কন্ট্রোল এফ মেরে দিবে, কন্ট্রোল এফ মেরে দিয়ে সুভাষ লিখবে, যে দেখো একটাও কোথাও নেই, একটাও কোথাও নেই, কোথাও নেই। কেন নেই? অলরেডি আই হ্যাভ চেঞ্জড সুভাষ ইন্টু সৌরভ। বুঝতে পেরেছি? এবারে এফ এর দাগে একটা প্রশ্ন হচ্ছে কি, কপি অ্যান্ড পেস্ট দি আন্ডারলাইন ওয়ার্ডস বাই ইউজিং ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের সাহায্যে কপি পেস্ট করো। আচ্ছা, কপি পেস্ট তো আমরা করা শিখেছি, কপি পেস্ট করা শিখেছো হ্যাঁ কিনা বলো, ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাডে? তো কপি পেস্ট যে করা শিখেছি সেটা আমরা ক্লিপবোর্ড জিনিসটা তো জানিনি স্যার। ক্লিপবোর্ড জিনিসটা আমাদেরকে জানতে হবে, তারপরে আমরা কপি পেস্ট জিনিসটা আবার একবার দেখব। ক্লিপবোর্ড হচ্ছে কি, প্রাইমারি মেমোরি র্যাম, তার মধ্যে একটা টেম্পোরারি মেমোরি তৈরি করা হয় যেখানে কপি করা এবং কাট করা অবজেক্টগুলো জমা হয়। কি বললাম কথাটা? প্রাইমারি মেমোরি র্যাম, যেখানে একটা টেম্পোরারি মেমোরি ক্রিয়েট হয়, যেখানে কি থাকে, কপি করা এবং কাট করা অবজেক্টগুলো জমা হয়। যেখানে জমা হয় সেই জায়গাটার নাম প্রাইমারি মেমোরির উপরে একটা টেম্পোরারি মেমোরি, যার নাম হচ্ছে কি ক্লিপবোর্ড। আর সেখানে ম্যাক্সিমাম 24টা অবজেক্ট থাকতে পারে। কতগুলো ম্যাক্সিমাম থাকতে পারে? 24। আচ্ছা, সেই ক্লিপবোর্ডটা খুলবো কি করে? দেখো, হোম ক্লিপবোর্ড লঞ্চার, হোম ক্লিপবোর্ডের লঞ্চারে ক্লিক করতে হবে। দেখো তো ক্লিপবোর্ডটা খুলে গেছে অলরেডি, কিন্তু এখানে কোনো অবজেক্ট নেই। কেন অবজেক্ট নেই? কোনো কপি বা পেস্ট করিনি, কপি বা কাট করিনি। আমি ভিডিওটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি মারলাম, মারার সঙ্গে সঙ্গে দেখো তো ক্লিপবোর্ডে এসে জমা হয়ে গেল ভদ্রলোক। আমি এই সৌরভ সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করলাম, দেখো তো সৌরভ কথাটা এখানে ঢুকে গেল। আমি এই বেস্ট কথাটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স মারলাম, এখানে কাট হয়ে গেল, কিন্তু ক্লিপবোর্ডে জমা হয়ে গেল। ক্লিপবোর্ডে কি করে আসছে আমরা বুঝতে পারলাম হ্যাঁ কিনা বলো? ক্লিপবোর্ডটা খোলার পর যেটা কপি এবং পেস্ট, কপি এবং কাট করবে সেই অবজেক্টগুলো ক্লিপবোর্ডে জমা হবে। এবং এই ক্লিপবোর্ডের মোট তো 24টা অবজেক্ট থাকতে পারে, সেই 24টার মধ্যে যে কোনো একটাকে তুমি পেস্ট করতে পারো, বা সবগুলোকেও পেস্ট করতে পারো, বা পুরোটাকে মুছে দিতে পারো। পেস্ট করবে কি করে? একই রকম ভাবে যেখানে পেস্ট করবে কারসার সেখানে রাখবে, তারপরে যাকে পেস্ট করবে তার উপরে ক্লিক করে দাও, দেখবে সেটা গিয়ে সেখানে বসে গেছে। তুমি ধরো এই প্রোভাইডস এর পরে ভিডিও কথাটাকে পেস্ট করতে চাও, কারসার রেখেছো, ভিডিওর উপরে ক্লিক করে দাও, দেখো ভিডিও কথাটা সেখানে পেস্ট হয়ে গেল। বলো তো ক্লিপবোর্ড জিনিসটা আমরা করতে পারবো হ্যাঁ কিনা? স্যার পেস্ট করাটা কিরকম হলো আরেকবার বলুন। যেখানে পেস্ট, ক্লিপবোর্ডে তো এসে গেছে আমার অবজেক্টগুলো, কপি করবে বা কাট করার ফলে এবার পেস্ট করতে হলে কারসারটা যেখানে পেস্ট করবে কারসারটা সেখানে রাখবে, যে যাকে পেস্ট করবে তার উপরে ক্লিক করে দাও, পেস্ট হয়ে যাবে। হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে চলো এল এর দাগ, ইনক্রিজ ফন্ট সাইজ, দ্যাট ইজ গ্রো ফন্ট,
ডিক্রিজ ফন্ট সাইজ দ্যাট ইজ শ্রিঙ্ক ফন্ট। গ্রো ফন্ট মানে ফন্টের সাইজটা বাড়বে, আর ডিক্রিজ মানে শ্রিঙ্ক মানে সেটাকে ফন্ট সাইজটা ছোট হবে পরপর। সেটা কিভাবে হচ্ছে লক্ষ্য করো। সিলেক্ট করে নেবে, আমি পুরোটাকে সিলেক্ট করে নিলাম। ফন্ট সাইজের ঠিক ডান পাশে দেখো দুটো বড় হাতের এ দেখাচ্ছে, একটা বড় সাইজের আর একটা ছোট সাইজের। বড় সাইজের বড় হাতের এটার উপরে একটা একটা করে ক্লিক করলে দেখবে তোমার এই অক্ষরের সাইজগুলো বাড়ছে বাড়ছে। তোমরা ফন্ট সাইজ বক্সেও লক্ষ্য করো, দেখবে বাড়তে যাচ্ছে অক্ষরগুলো, সংখ্যাগুলো বাড়ছে। আর এটা হচ্ছে কি শ্রিঙ্ক ফন্ট, ছোট সাইজের ছোট বড় হাতের অক্ষর এটা, তার উপরে ক্লিক করা এক একটা দেখবে সাইজটা ছোট হচ্ছে। হলো কিনা? তাহলে গ্রো ফন্ট শ্রিঙ্ক ফন্ট পারবো? তাড়াতাড়ি বলো পারবো হ্যাঁ কিনা। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি এম এর দাগ, এম এর দাগটা দেখা সবাই পারবে, একদম প্রথমে এক্ষুনি করিয়েছিলাম। তারপরে যে দুটো রয়েছে সেই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও তোমরা ওয়ারপ্যাড নোটপ্যাডে করেছো, কিন্তু ওয়ারপ্যাডে মনে হয় করেছো এটাকে। এই সুপারস্ক্রিপ্ট করব কি করে, সাবস্ক্রিপ্ট করব কি করে, প্রথমে যে লেখাগুলো আছে সেটা দেখে দেখে লিখে যাবে। ব্র্যাকেট শুরু করবে a প্লাস বি, ব্র্যাকেট ক্লোজ করবে, স্কোয়ারটা তুমি দিতে পারবে না, 2e দিয়ে দাও, সমান দিয়ে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যা যা আছে দেখে দেখে লিখে গেলাম। আর নিচে কি লিখবো, H2SO4। এবারে এবারে কথা হচ্ছে কি বলতো, এই 2 গুলোকে এই 2 এবং এই তিনটা 2 কে আমরা করব কি সুপারস্ক্রিপ্ট করে দেবো। আর এই H2SO4 এর 2 কে এবং SO4 এর 4 কে আমি সাবস্ক্রিপ্ট করব। সুপারস্ক্রিপ্ট করতে হলে সিলেক্ট করতে হবে, এটা মন দিয়ে দেখো। তারপর হোম ফন্ট, x টু দি বেস 2 আছে, x টু দি পাওয়ার 2 আছে, কোনটা করবো বলো তো? টু দি পাওয়ার টু দি পাওয়ার, দেখো তো x স্কয়ার a প্লাস b হোল স্কয়ার হয়ে গেল। এবারে এই 2টাকে সিলেক্ট করলাম, টু দি পাওয়ারে ক্লিক করলাম, দেখো a স্কয়ার হয়ে গেছে। এই 2টাকে সিলেক্ট করলাম, দিয়ে স্কয়ারে ক্লিক করলাম, হয়ে গেছে কিনা দেখো তো তোমার জেরক্সের মতো। আর এই 2টাকে সিলেক্ট করে H2SO4 এর 2টাকে সিলেক্ট করে x টু দি বেস 2টাকে সিলেক্ট করব, দেখো তো H2 হয়ে গেছে বেসে। আর এই 4টাকেও বেসে নিয়ে যেতে হলে x টু দি বেস 2 তে ক্লিক করতে হবে। দেখো এটা পারবে হ্যাঁ কিনা। হ্যাঁ স্যার পারবো। সবাই হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার পারবো।